ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের একটা পার্ট। ক্যালকুলাস নিয়ে একটু কথা বলি। ক্যালকুলাস ক্যালকুলাস শব্দটা উচ্চারণ করলে দুইজন ম্যাথমেটিশিয়ানের নাম চলে আসে। একজন হচ্ছেন নিউটন, আর একজন হচ্ছেন লিবনিজ। তো নিউটন 1663 সালে ক্যালকুলাস আবিষ্কার করেন, কিন্তু সে প্রকাশ করেন 1693 সালে। আর লিবনিজ সাহেব 1674 সালে আবিষ্কার করেন, কিন্তু সে নথি আকারে প্রকাশ করেন 1684 সালে। এখন কাকে আমরা ক্যালকুলাসের জনক বলবো? সে ডেফিনেটলি আগে প্রকাশ করেছে, তাকেই জনক বলা উচিত। আবার সে তো আবিষ্কার করছে আগে, ঠিক আছে, প্রকাশ করেছে পরে, তাহলে তাকে জনক বলা উচিত। এখন এটা নিয়ে একটা দ্বন্দ্ব সারা জীবনে ছিল। তো একবার একটা মিটিং হলো, সেই মিটিং এর হেড ছিলেন নিউটন সাহেব নিজেই। তো অনেক গবেষণা করার পরে নিউটন সাহেব বললেন, না, ক্যালকুলাসের জনক নিউটন নিজেই। তো একই মিটিং লিবনিজ সাহেবও করেছিলেন, করেছিলেন। উনি আরো প্রমাণ সহ সবকিছু পর্যালোচনা করে দেখলেন যে ক্যালকুলাসের সবকিছু যেহেতু আগে প্রকাশ করছে সে, তাহলে জনক তাকেই বলা যায়। তো আসলে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, তাহলে আমরা জাস্ট দুইজনের কথাই মাথায় রাখবো, একজন হচ্ছে নিউটন এবং লিবনিজ। আচ্ছা, ক্যালকুলাস শব্দটা আসছে হচ্ছে ক্যালকুলারি থেকে। ক্যালকুলারি শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র নুড়ি পাথর। এই ক্ষুদ্র নুড়ি পাথর দিয়ে আগে প্রাচীনকালে গণনার কাজে ইউজ করা হতো। তো এই ক্ষুদ্র নুড়ি পাথর কেন আমরা বলতেছি? কারণ ক্যালকুলাস কাজ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়ে। এই ক্যালকুলাসকে আবার ম্যাথমেটিক্স অফ ইনফিনিটেসিমালও বলা হয়। ম্যাথমেটিক্স অফ ইনফিনিটেসিমাল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করে, এই জন্য আমরা ক্যালকুলাসকে ম্যাথমেটিক্স অফ ইনফিনিটেসিমালও বলতে পারি। আচ্ছা, ক্যালকুলাসের দুইটা পার্ট আমরা সবাই জানি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তোমরা অলরেডি ডিফারেন্সিয়েশন পড়ে ফেলেছো, অনেকেই অনেক কিছু জানো। সো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, সো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্যালকুলাস মানে হচ্ছে পরিবর্তন বিদ্যা, পরিবর্তন কত দ্রুত হচ্ছে সেটা নিয়ে কাজ করা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর পরিবর্তনের ফলাফল কেমন হবে সেটা নিয়ে কাজ করা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আধুনিক গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞান পুরাটাই কিন্তু আসলে ক্যালকুলাসের উপর দাঁড়ায় আছে। ক্যালকুলাস না থাকলে কিন্তু আমরা বাস্তব জীবনে এই যত মডার্ন জিনিসপত্র দেখতেছি কোনো কিছুই চিন্তা করতে পারবো না। সো ক্যালকুলাস খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ক্যালকুলাস কিভাবে কাজ করে, এখন যেহেতু ফুটবল খেলা চলতেছে, একটু ফুটবল দিয়ে দেখাই। ধরো এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সময়, 10, 20, এরকম করে চলতেছে 90 মিনিট। আর উপরে হচ্ছে বল পাসের সংখ্যা। ধরো এখানে আছে মেসি, ব্রাজিলের সমর্থকদের হতাশ করব না, অথবা নেইমার। তো মেসি অথবা নেইমারের বল পাসের সংখ্যা। তো খেয়াল করো, প্রথম অবস্থায় যখন খেলা শুরু হলো তখন বল পাসের সংখ্যা বেশি ছিল, কার্ডটা উপরের দিকে উঠতেছে, বল পাসের সংখ্যা বেশি ছিল। আস্তে আস্তে খেলা যখন সামনের দিকে আগাচ্ছে, প্লেয়াররা টায়ার্ড হয়ে যাচ্ছে, বল পাসের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। বল পাসের সাথে এই যে সময়ের কার্ভটা আমি এভাবে প্রকাশ করলাম। এখন আমি যদি আরেকটা কার্ভ যদি আমি নেই, সময়ের সাথে সাথে পাসের গতির যদি একটা কার্ভ আঁকি, তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথম অবস্থায় পাসের গতি কি ছিল? বেশি না কম? বেশি। প্রথম অবস্থায় পাসের গতি কিন্তু বেশি ছিল, কারণ খেলোয়াড়দের এনার্জি বেশি ছিল। তো পাসের গতি বেশি ছিল, সো এই যে পাস করার কার্ভটা হবে আবার এরকম। এখন আমি যদি বলি মেসি 90 মিনিটে 50টা সাকসেসফুল পাস করেছে,
আবার বললাম নেইমার 90 মিনিটে 50টা সাকসেসফুল পাস করেছে, দুইজনের পারফরমেন্স কি এক হবে? দুইজনের পারফরমেন্স এক হবে? এক কিন্তু হবে না, কারণ আমরা কিন্তু এখানে কে কিরকম গতিতে পাস করেছে সেটা নিয়ে আলোচনা করি নাই। সো এই যে মেসি 90 মিনিটে 50টা পাস করেছে এবং নেইমারের কথা আমি বললাম, এই যে পাসের সংখ্যাটা, কে কত সময়ে কতটুকু পাস করলো, এই পাসের সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে ফাংশন। এটাকে আমরা বলি ফাংশন। এখন আমি যদি বলি একটা নির্দিষ্ট সময়ে মেসি বা নেইমারের পাসের গতি কিরকম ছিল, এটা যদি আমি অনুসন্ধান করতে চাই তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েশনে যেতে হবে। আমরা নির্দিষ্ট একটা সময়, আমি বললাম 2 থেকে 3 মিনিটের মধ্যে মেসির পাসের গতি কিরকম ছিল, এই যে গতির পরিবর্তন হচ্ছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে আসলে ক্যালকুলাস কাজ করে। তাহলে ফাংশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে আমি যদি ডিফার করতে চাই তাহলে আমরা বলতে পারবো সিম্পল একটা বাক্যে, ফাংশন টেলস হাউ মাচ, ডেরিভেটিভ টেলস কি হতে পারে, হাউ ফাস্ট। ফাংশনটা আসলে ডিফাইন করে কতটুকু পরিমাণ, আর ডেরিভেটিভ কত দ্রুত চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে কাজ করে। সো ডিফারেন্সিয়েশন বুঝতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে ঢাল, স্লোপ, ট্যানজেন্ট, সো ইনক্লাইনেশনও বলে নতি। তো এই জিনিসটা একটু বুঝতে হবে। এই জিনিসটা আমরা সবাই পারি, তাই তো? ঢাল তো আমরা সবাই পারি তো? আমি আর একটু দেখাই, আমি আমার মতো দেখাই। দেখো, সরল রেখার ঢাল আমরা সবাই শিখছি, তাই না? সো y ইকুয়ালস টু ধরো 30x প্লাস 20। এই ইকুয়েশনটা আমার খুব পছন্দের ইকুয়েশন, এবং এই ইকুয়েশনে আমি একটা নাম দিয়েছি, এটা হচ্ছে বেইলি রোডে ফুচকা খাওয়ার ইকুয়েশন। কিভাবে এটা আমি এরকম নাম করেছি দেখো, এই 30টা হচ্ছে ফুচকার দাম, আর 20টা হচ্ছে, তুমি ধরো আরামবাগ থেকে যাবা, আচ্ছা আমার কাছে ঠিক আছে। সো বেলেরো যাওয়ার রিক্সা ভাড়া কম হয়ে গেছে না, ধরে নাও। আর এটা হচ্ছে মোট খরচ, এক্সটা কি, তুই কয়জনের সাথে ফুচকা খাবা সেটা। এখন তুমি যদি ভদ্রবালক হও, ভদ্রবালকরা অবশ্য যাবে না, সো ধরো ভদ্রবালক হইলা, তখন তুমি একজনের সাথে ফুচকা খাবা। এখন তুমি প্লে বয় হলো সেটা অন্য কথা। এখন তুমি দেখো, একজনের সাথে যদি তুমি ফুচকা খাও তাহলে টোটাল খরচ কত হচ্ছে বলো তো? 50 টাকা। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান 1 2 3 4। সো একজনের সাথে তুমি যদি ফুচকা খাও তাহলে খরচ হবে ধরো এখানে 50, তারপরে দুইজনের সাথে খাইলে 80 টাকা, তিনজনের সাথে খাইলে একই রকম ভাবে এরকম একটা কার্ড পাবো। এই যে দেখো, এরকম একটা কার্ড পাবো। তাহলে দেখো, এক্স এর মান বাড়ানোর সাথে সাথে ওয়াই এর মান কি পরিবর্তন হচ্ছে না? এক্স এর মান বাড়ানোর সাথে সাথে ওয়াই এর মান পরিবর্তন হচ্ছে। আবার আমি যদি বক্ররেখা নিয়েও চিন্তা করি, বক্ররেখা নিয়েও আমি চিন্তা করলাম, ধরো এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার নাম কি, কিসের? f of x equals to x স্কয়ার। এই x যাকে পাবে তাকে করে ছেড়ে দিবে, কি করবে? বর্গ করবে, অন্য কিছু না, বর্গ করবে। তো এই x, দেখো এই x এর মান তুমি যত বাড়াবা তত তার ক্ষেত্রফলের পরিমাণটা কি হচ্ছে, বাড়তেছে। এই যে দেখো, একটা ভেরিয়েবলের সাপেক্ষে আরেকটা ভেরিয়েবলের পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে কাজ করে হচ্ছে স্লোপ। যদি তাও না বুঝো, সেক্ষেত্রে আমি আমার একটা থিওরি দেখাই, যেটাকে আমি নাম দিয়েছি পান্ডাস থিওরি। পান্ডাস থিওরি কেন নামকরণ করলাম? পান্ডার পছন্দের খাবার কি? আর আমরা কুইজে কি খাই? এই কারণে এটার নাম হচ্ছে পান্ডাস থিওরি। তো দেখো, আমরা 4 জন পান্ডাকে নিয়ে কাজ করব। এদিকে হচ্ছে কুইজের মার্কস,
ধরো প্রথম কুইজ, এটা দ্বিতীয় কুইজ, থার্ড কুইজ, একটা রাউন্ডে 4টা কুইজ হয়। আর এখানে পান্ডা 1, পান্ডা 2, পান্ডা 3, পান্ডা 4, 4জন পান্ডা। ওকে, প্রথম পান্ডা প্রথম কুইজে ধরো পেল 5। এত কম না, এত অপমান না করি আমি। ধরো প্রথম কুইজে সে পেল 20, পরের কুইজে সে পেল 30, পরের কুইজে 40, পরের কুইজে 50। তার উন্নতি হচ্ছে, তার কিন্তু উন্নতি হচ্ছে। দ্বিতীয় পান্ডা প্রথম কুইজে 20, পরের কুইজে 40, পরের কুইজে 60, পরের কুইজে 80। তার উন্নতিটা ভালো হচ্ছে। আবার তৃতীয় পান্ডার ক্ষেত্রে দেখো, সে সব কুইজে 20, সে কনস্ট্যান্ট থাকতে পছন্দ করে, সো সে সব কুইজে 20। চতুর্থ পান্ডা, এই পান্ডার সংখ্যা আমাদের বেশি, পরেরটায় 10, পরেরটায় 0, পরেরটায় সে পাইছিল 0, কিন্তু খাতার উপরে আবার -10 দেওয়া, তাহলে হয়ে গেছে কিন্তু -10। তাহলে এই যে দেখো, এই মার্কস গুলার কার্ভ যদি আমি আঁকি, একটু খেয়াল করে দেখো, মার্কস গুলার কার্ভ যদি আমি আঁকি, প্রথম পান্ডার ক্ষেত্রে প্রথম কুইজ, দ্বিতীয় কুইজ, তৃতীয় কুইজ, চতুর্থ কুইজ। সো প্রথমটা ধরো এইটুকু 20, তারপরটা 30, আমি নর্মালি এঁকে ফেলতেছি। প্রথম পান্ডার ক্ষেত্রে তার মার্কসের উন্নতিটা আমরা দেখতেছি, মার্কসের উন্নতি হচ্ছে, ইনক্লিনেশন হচ্ছে। এখন দেখো দ্বিতীয় পান্ডার ক্ষেত্রে মার্কসের উন্নতিটা কিন্তু কি হচ্ছে, বেশি হচ্ছে। আর তৃতীয় পান্ডা হচ্ছে কনস্ট্যান্ট, তার উন্নতি নাই। আর চতুর্থ পান্ডা তার কি হচ্ছে, অবনতি হচ্ছে। এখন খেয়াল করে দেখো, x এর মান 1 বাড়লে y এর মান কত বাড়ে, এটাই হচ্ছে ঢাল। ঢাল প্রকাশ করা হচ্ছে উন্নতি বা অবনতি। তুমি যদি এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডেল y এর জন্য x এর মান কত বাড়ে দেখো, এটা যদি ডেল y হয়, এটা যদি ডেল x হয়, তাহলে x এর মান ডেল x এর জন্য যদি বাড়ে হচ্ছে ডেল y, তাহলে x এর মান 1 বাড়লে কত বাড়বে টোটাল, ডেল y বাই ডেল x। এটাকে কিন্তু আমরা ঢাল বলি। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু আমরা বলি কি, tan থিটা ইকুয়ালস টু ডেল y বাই ডেল x। আচ্ছা, তাহলে ঢাল আসলে উন্নতি বা অবনতি প্রকাশ করে। ঢাল কয় ধরনের হতে পারে, ঢাল 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে পজিটিভ ঢাল, আরেকটা হচ্ছে নেগেটিভ ঢাল, আরেকটা হচ্ছে জিরো ঢাল, আরেকটা হচ্ছে আনডিফাইন্ড ঢাল। ঠিক আছে, আনডিফাইন্ড স্লোপ। আচ্ছা, এখন আমরা একটু আস্তে 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 করে ডিফারেন্সিয়েশন লিখতেছি। এখন আমরা বক্ররেখার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ফার্স্ট অফ অল আমরা একটা কার্ভ আঁকবো, তাই এই। আচ্ছা, এখানে দেখো, এই কার্ভের নাম আমরা জানি না। ওকে, নাম জানি না, কিন্তু কিন্তু অনেকেই জানো এই কার্ভের নাম কি, y = -x², তাই তো? আমরা জানি না, ধরো আমরা এই কার্ভের নাম জানি না। এখন এই কার্ভে আমি যেটা করব, প্রত্যেকটা পয়েন্টে স্লোপ বের করব। প্রত্যেকটা পয়েন্টে আমি দেখো স্লোপ বের করব। এই যে এই পয়েন্টে আমি স্লোপ বের করলাম, এই পয়েন্টে আমরা স্পর্শকে স্লোপ বের করব। প্রত্যেকটা পয়েন্টে বক্ররেখায় প্রত্যেকটা পয়েন্টে আমরা যে স্পর্শক আঁকতেছি, এই স্পর্শকে ঢাল বের করবো। একটু খেয়াল করে দেখো, আমি ধরলাম এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম। তাহলে tan 60 ঢাল কত আসবে, √3। আবার ধরে নিলাম এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার ঢাল কত হচ্ছে, 1/√3। এখন বলো তো, আমি যখন এই পয়েন্ট থেকে সামনের দিকে আগাচ্ছি, ঢাল কি কমতেছে না বাড়তেছে, কমতেছে। কিন্তু খেয়াল করে দেখো, আমি যখন এই পয়েন্ট থেকে সামনের দিকে আগাবো তখন কিন্তু ঢাল কমতেছে। আবার তুমি এই পাশে যদি চিন্তা করো, এই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকো, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন ধরনের কোণ উৎপন্ন করবে, স্থূলকোণ। স্থূলকোণ উৎপন্ন করলে ঢাল কি আসবে, নেগেটিভ। এই পয়েন্টের জন্য কিন্তু এই যে দেখো স্থূলকোণের পরিমাণটা কম, তার মানে এখানে কম নেগেটিভ আসবে। সো এখন আমি যদি এই যে পরিবর্তনের কার্ভটা আঁকি, পরিবর্তনের
কার্ভটা আঁকি তাহলে কার্ভটা কিরকম হবে একটু খেয়াল করো। আমি এই পয়েন্টে রেজাল্ট কি পাইছি? পজিটিভ না? নিচে দেখাতে বলে ভালোই তো। আচ্ছা দেখো, এই পয়েন্টের জন্য আমরা স্লোপ পাইছি পজিটিভ, তার উপরে গেলে আরেকটু কম পজিটিভ, তাই তো? তার উপরে গেলে আরেকটু কম পজিটিভ, তার উপরে গেলে আরেকটু কম পজিটিভ, তার উপরে গেলে আরেকটু কম পজিটিভ, আবার জিরোতে কত চলে আসবে? জিরো। তার মানে এই যে আমরা এই পয়েন্টগুলো পাবো, এই যে স্লোপের মানগুলো যদি বের করি তাহলে আমরা এই পয়েন্টগুলো পাবো। একই রকম ভাবে আস্তে আস্তে দেখো নেগেটিভের পরিমাণ, এই যে নেগেটিভ 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 নেগেটিভের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে আমরা এই টাইপের একটা লাইন পাবো। এটা হচ্ছে এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্টে অঙ্কিত স্পর্শকের ঢালের পরিবর্তনের কার্ভ। ঠিক আছে? এখন তুমি দেখো, আমি যদি এই কার্ভের আবার এই স্ট্রেট লাইনে যদি আবার পরিবর্তন দেখতে চাই, এই স্ট্রেট লাইনের পরিবর্তন যদি আমি দেখতে চাই, একটু খেয়াল করে দেখো, এখানে এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোন ধরনের কোণ উৎপন্ন করছে? স্থূলকোণ। তার মানে ঢাল কি হবে? নেগেটিভ। তুমি ধরো নেগেটিভ, এখানে ধরো। এখন তুমি এই পয়েন্ট নিয়ে কাজ করো, এই পয়েন্ট নিয়ে কাজ করো, এই পয়েন্ট নিয়ে কাজ করো, যে কোনো পয়েন্টের জন্য কি স্লোপ কি আসবে? সবসময় সেম। তার মানে আমাদের এই যে ঢাল কিন্তু সবসময় এখানে সেম ঢাল আসবে। তার মানে এরকম একটা স্ট্রেট লাইন পাবো। এখন তুমি একটু মিলাও, এই কার্ভটাকে আমি কি বলছিলাম? y মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই? মাইনাস টু। এই যে এটা মাইনাস টু এক্স এর গ্রাফ, এই যে এটা যদি আমি f প্রাইম অফ x বলি, এটা হবে মাইনাস টয়েস এক্স এর গ্রাফ। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এইটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আমরা কিন্তু মাইনাস টু পাবো। এই যে দেখো, আমরা কিন্তু মাইনাস টু এর গ্রাফ পেয়ে গেছি। সাইন এক্স এরটা দেখাইতে পারতাম, সাইন এক্স এরটা দেখাইতে গেলে অনেক জায়গা লাগবে, সময় লাগবে বেশি, এই জন্য এই কার্ভটা দিয়ে আমি দেখাই পেলাম যে আসলে ডিফারেন্সিয়েশনটা কি কাজ করে। এখন ডিফারেন্সিয়েশন পর্যন্ত যেতে গেলে আরো কিছু তোমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে লিমিট। লিমিটের নাম তো শুনছো? লিমিট মানে কি? লিমিট মানে কি? সীমা। সবকিছুর একটা সীমা আছে, তাই তো? সো যাই হোক, লিমিটটা আগে একটু আমরা বুঝি। লিমিট বুঝতে গেলে তোমাদেরকে প্রথমত জানতে হবে শূন্য সম্পর্কে। শূন্য আমাদের খুব পছন্দের সংখ্যা। তো শূন্য সম্পর্কে আমরা আবার অনেকে জানি না। শূন্য সম্পর্কে একটু আমরা হালকা জেনে নেই। তো আজ থেকে প্রায় 2700 বছর পূর্বের কথা। 2700 বছর পূর্বে ব্যাবিলিয়নরা প্রথম এই শূন্য নিয়ে কাজ করবার শুরু করে। তো শূন্যকে প্রথম সংখ্যা রূপে ব্যবহার করেন হচ্ছে কে? আর্যভট্ট। আর্যভট্ট বানান করো। আর্যভট্ট লেখছে, কিন্তু অন্য কিছু পড়ে না আবার। ঠিক আছে, ইংলিশ নামটা একটু অন্যরকম। আর্যভট্ট সর্বপ্রথম শূন্যকে সংখ্যা রূপে ব্যবহার করেন। আর ব্রহ্মগুপ্ত, তারই একজন সহযোগী ব্রহ্মগুপ্ত সর্বপ্রথম শূন্যের বিভিন্ন ধর্ম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই ধর্ম নিয়ে সর্বপ্রথম ব্রহ্মগুপ্ত আলোচনা করেন। তখন পর্যন্ত শূন্যকে লেখা হইতো এই ফরম্যাটে, এই শূন্য। তখন কিন্তু শূন্যের ছিল এই ফরম্যাট। আর বর্তমান শূন্য কি? এইরকম। দেখতে সুন্দর লাগতেছে না? আচ্ছা, তো এই যে এই শূন্যের এই ফরম্যাটটা দেন হচ্ছে উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। সে কিন্তু বীজগণিত আবিষ্কার করেন এবং বীজগণিতে এই শূন্য ব্যবহার সে প্রথম করেন। সো ইটালিতে না, ইউরোপে শূন্যের প্রচলন করেন হচ্ছেন বিখ্যাত গণিতবিদ ফিবোনাক্কি। ফিবোনাক্কি নাম শুনেছো? ফিবোনাক্কিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন ম্যাথমেটিশিয়ান, এবং ফিবোনাক্কি একটা সিরিজ আছে। সিরিজটা কিরকম? 0 1 1 2 3 5। তোমরা সবাই জানো, মানে পরের সংখ্যাটা আগে যেটা যোগ করে পাবো, এটা জানবা। কিন্তু এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। সিরিজ অনেক সময় অ্যাডমিশনের কোশ্চেন দিয়ে দেয়, ধরো এই পর্যন্ত দিয়ে দিছে, পরের দুটো ফাঁকা, পূরণ করতে পারে। এই জন্য সবকিছু সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আচ্ছা, অনেক ম্যাথমেটিশিয়ানদের নাম বললাম, এরা সবাই শূন্য নিয়ে কাজ করেছেন। কিন্তু
তখন পর্যন্ত আসলে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় বা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় এটা কেউ আলোচনা করে নাই। এই সম্পর্কে কারো তেমন কোনো ধারণা ছিল না। তো এটা নিয়ে একটা মজার ঘটনা আছে। তৎকালীন সময়ে আমেরিকার একটা খুবই বিখ্যাত জাহাজ ছিল ইউএসএস ইয়র্কটন। এই জাহাজটা এতটাই শক্তিশালী একটা জাহাজ ছিল, এই জাহাজকে কেউ কখনো যুদ্ধে পরাজিত করতে পারেনি। তো একবার হলো কি, এই জাহাজটা একবারে দুর্বল হয়ে পড়ল, অকেজ হয়ে গেল। সবাই তো অবাক, কি ব্যাপার, এত শক্তিশালী জাহাজ কেউ কখনো যুদ্ধে পরাজিত করতে পারেনি, হঠাৎ করে এই অবস্থা হইলো কেন? তো হয়েছে কি, এই জাহাজের সফটওয়্যার তখন আপডেট করা হয়েছিল। এই জাহাজের সফটওয়্যার আপডেট করার সময় এক পর্যায়ে শূন্য দিয়ে ভাগ চলে আসে, এবং শূন্য দিয়ে ভাগ করলে কি হয় তখন পর্যন্ত কিন্তু সফটওয়্যারে আইডেন্টিফাই করে দেওয়া ছিল না। এই জন্যই কিন্তু পুরো সফটওয়্যারটা বিকল হয়ে গেছিল। তাহলে চিন্তা করো শূন্য কতটা পাওয়ারফুল একটা নাম্বার, ডেফিনেটলি পাওয়ারফুল নাম্বার। শূন্য তোমরা খাতায় যখন দেখো একই সাথে 3টা শূন্য পাই, এটার ফিলিংস কিন্তু একটু অন্যরকম, তাই না? ডেফিনেটলি অন্যরকম। আমি যাদের খাতা দেখি তারা অনেক এই ফিল পাইছো। যাই হোক, যাদের দেখি না তারা দোয়া করো আমি যেন দেখি ভবিষ্যতে। তো এখন এই যে শূন্য বেশ পাওয়ারফুল একটা নাম্বার, শূন্যকে শূন্য দিয়ে ভাগ দিলে কি হবে এটা নিয়ে কিন্তু তৎকালীন সময়ে ম্যাথমেটিশিয়ানরাও বেশ ঝামেলায় পড়ে গেছিলেন। তো এটা নিয়ে একটা মিটিং হলো। তো মিটিং এর হেড ছিলেন পিথাগোরাস। পিথাগোরাসকে চেনো? ডেফিনেটলি আমরা পিথাগোরাসকে চিনি। পিথাগোরাস কেন বিখ্যাত? পিথাগোরাস কেন বিখ্যাত বলো? পিথাগোরাস একটা কারণেই বিখ্যাত, তার উপপাদ্যের কারণে। এবং সে যখন তার উপপাদ্য আবিষ্কার করেন তার উপপাদ্য কিন্তু ভুল ছিল, এটা জানো? পিথাগোরাস কি বলছিল? পিথাগোরাস বলেছিল আমি লম্ব এবং ভূমির ভ্যালু যাই নেই না কেন অতিভুজের ভ্যালু সবসময় একটা মূলদ সংখ্যা আসবে। পিথাগোরাস বলেছিল লম্ব এবং ভূমির ভ্যালু যাই নাও না কেন এটা একটা রেশনাল নাম্বার আসবে। এখন আর একজন ছাত্র হিপেসাস বলছিল যে আমি যদি লম্বের ভ্যালু 1 আর অতিভুজে ভূমির ভ্যালু 1 নেই তাহলে অতিভুজের ভ্যালু কত আসে? √2 কি মূলদ সংখ্যা? তাহলে পিথাগোরাসের উপপাদ্য ভুল, ডেফিনেটলি ভুল। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু প্রথম অবস্থায় ভুল ছিল, পরে কারেকশন করা হয়েছে। তো তার উপপাদ্য কে ঠিক করে দিচ্ছে? কে ঠিক করছে? তার ছাত্র হিপেসাস। হিপেসাস কিন্তু ঠিক করে দিচ্ছে। এখন হিপেসাসকে ট্রিট দেওয়া উচিত, তাই না? হিপেসাসকে ট্রিট দেওয়া উচিত, সে যেহেতু তার জীবনে একটা মাত্র অর্জন, এই অর্জন তাকে ঠিক করে দিচ্ছে, তাকে ট্রিট দেওয়া উচিত। এবং তাকে সমুদ্র ভ্রমণে নিয়ে গেছে এবং সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ফেলে দিচ্ছে। তো হিপেসাসকে আসলে বলা হয় গণিতের জন্য প্রথম শহীদ। সে গণিতের জন্য জীবন দিয়েছিল, একটা ভুল জিনিসকে সে সঠিক করে কিন্তু তার জীবন দিতে হয়েছে। তো এই পিথাগোরাস কিন্তু তৎকালীন সময়ে অনেক প্রভাবশালী ছিল, অনেক প্রভাবশালী ছিল। সে বেঁচে থাকা অবস্থায় এই ঘটনায় যে হিপোক্রেটাসকে ফেলে দিচ্ছে, সে বেঁচে থাকা অবস্থায় কিন্তু কেউ প্রকাশ করার সাহস পায়নি। সে যখন মারা যায় তখন তার জাহাজের নাবিকরা আস্তে আস্তে প্রকাশ করে। আচ্ছা, তো পিথাগোরাস মিটিং বসালেন যে 0/0 মান কত হবে, 0/0 মান কত হবে এটা নিয়ে মিটিং বসালেন এবং 4টা গ্রুপ হয়ে গেল। 4টা গ্রুপ 4 ধরনের যুক্তি দিচ্ছে। প্রথম গ্রুপ বলতেছে আমি কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে রেজাল্ট কি আসবে? কোন একটা, আমরা যেটা জানি বর্তমানে, বলো কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে রেজাল্ট কি আসে? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, তাই তো? আনডিফাইন্ড। কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসে আনডিফাইন্ড। তো প্রথম ম্যাথমেটিশিয়ানদের গ্রুপ বলতেছে আমি যদি সেই সংখ্যাটাকে 0 ধরি তাহলে 0 তো একটা সংখ্যা, তাহলে তাদের লজিক অনুসারে 0/0 মান হচ্ছে আনডিফাইন্ড। আবার দ্বিতীয় গ্রুপ বলতেছে তুমি 0 দিয়ে কোন সংখ্যাকে যদি ভাগ করো রেজাল্ট কি হবে? 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ দিলে রেজাল্ট আসবে 0। সো তাদের মতে 0/0 মান হচ্ছে 0।
আবার 3 নাম্বার গ্রুপ হচ্ছে মহাচালাক। মহাচালাক তারা বলতেছে 5/5 এর মান কত? 1। তুমি এখানে কেটে দাও, ভুল আছে কোনো ভুল নাই। তার মানে 3 নাম্বার গ্রুপ কিন্তু মহাচালাক, তোমাদের মতো আর কি। 4 নাম্বার গ্রুপ আরো মহাচালাক। 4 নাম্বার গ্রুপ তোমাকে ভাগ শেখাচ্ছে। 24 কে 3 দিয়ে ভাগ দিলে রেজাল্ট কত হবে? 8। এটাকে আমি একটু উল্টা করে বলি, 3 এর সাথে কত গুণ করলে 24 হবে? বলো বলো, 3 এর সাথে কত গুণ করলে 24 হবে? 8। এখন শূন্যের সাথে কত গুণ করলে 0 হবে? তোমার গুণ করে দিলেও 0 হবে। পৃথিবীর সকল সংখ্যা, পৃথিবীর সকল সংখ্যা এখানে আর বলতে পারো, কমপ্লেক্স নাম্বার গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এখন বলো, তোমাদের কাছ থেকে একটু রিভিউ নেই, কোনটা সঠিক মনে হচ্ছে? কোনটা তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে বলো? এই পাস কই পাইছিস? এই ক্যাপ দাঁড়াও, ক্যাপ করে আছে কেন? দাঁড়াও, বলো তোমার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে? এক নম্বর? একটা না, তুমি কি গ্রুপ 6 এর? তুমি তো জানোই আনসার। আচ্ছা, যারা আবার ক্লাস করে তারা তো এসব পাইছেই, এত কিছু পাই নাই, এই জিনিসটা পাইছে 0/0 এর মান। আচ্ছা, তাহলে অনেকে অনেক ধরনের কথাই বলবে, অনেকে অনেক ধরনের যুক্তির সাথেই আসলে যাবে। অনেকে এটাকে ম্যাক্সিমাম যেটা করে এটাকে ভোট দেয় 0/0 এর মান আনডিফাইন্ড। আসলে চারটাই কিন্তু সঠিক, চারটাই সঠিক, তুমি কোনো লজিককে ভুল বলতে পারবে না, কারণ পিথাগোরাস তো পড়ে গেছে মহাবিপদে। এখন ধরো পিথাগোরাস 1 নাম্বারটাকে সঠিক বললো, আর এই 3টা জিনিস তো লজিক আছে, আর এই 3টা গ্রুপ একসাথে হয়ে পিথাগোরাসকে মেরে ফেলবে। কারণ পিথাগোরাসের তখন শেষ সময়, মানুষ একটা জিনিসের প্রধান কখন হয়? যখন বয়স একবারে শেষের দিকে চলে যায়, তার ক্ষমতাও প্রায় শেষ। তো সে পড়ে গেছে মহা টেনশনে যে আসলে আমি যদি এটাকে অ্যাপ্রুভ করি, বাকি 3 গ্রুপ মিলে আমার উপরে অ্যাটাক করবে। তখন পিথাগোরাস যখন রেজাল্ট ঘোষণা করার সময় আসলো, তো সে আর কি দৃপ্ত কণ্ঠে বলেছিল, আমি বাংলায় বলি, 0/0 এর মান আমরা জানি না। সে এভাবেই বলেছিল, ইংলিশে বলেছিল যদিও, 0/0 এর মান আমরা জানি না। এই আমরা জানি না কথার ম্যাথমেটিক্যাল মিনিং হচ্ছে অনির্ণেয়, ইনডিটারমিনেট ফর্ম। সো এই 0/0 এর মান হচ্ছে অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না। অসংজ্ঞায়িত আর অনির্ণেয় কিন্তু এক নয়, অনেকে দুটাকে একসাথে মিলিয়ে ফেলে, দুটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। সো অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় কেন একটা? দেখো, অসংজ্ঞায়িত বলতে আমরা কি বুঝি? আমরা বলি কোন সংখ্যাকে, কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে রেজাল্ট আমরা কি বলি? কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে আমরা রেজাল্ট বলি অসংজ্ঞায়িত। অনেক সময় অনেকে ইনফিনিটি লেখে, লেখে না? অনেকে কিন্তু ইনফিনিটি লেখে, যে সামথিং বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি, আবার 1/infinity ইকুয়ালস টু 0 লেখে না? এখন তুমি দেখো, আমি যদি ভাগ করার নিয়ম বলি 0 ইন্টু ইনফিনিটি ইকুয়ালস টু, এখানে আমি যদি x এর জায়গায় 2 দেই, 2 আসবে? আসবে? আসবে না কিন্তু। তাহলে 0 ইন্টু ইনফিনিটি এটা কিন্তু কখনোই 2 হবে না। সো এই লজিক অনুসারে আমি কিন্তু সামথিং বাই 0 কে আমরা ইনফিনিটি বলতে পারি না। এখন কেন বলে? এই যে আস্তে আস্তে আমরা লিমিটের দিকে যাচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে আমরা লিমিটের দিকে প্রবেশ করছি। ডিফারেন্সিয়েশন আসলে মানে অনেক স্লোলি বোঝাতে হয়। তোমাকে একবারে যদি ধরো, আজকে আমি লঘুমান গুরুমান নিয়ে কথা বললাম, লঘুমান গুরুমান নিয়ে কথা বলতে গেলে তোমাকে ডিফারেন্সিয়েশনে A to Z, অ আ ক খ সবকিছু বুঝে আসতে হবে। সো এই জন্য আসলে
1 ঘন্টার ক্লাস দিয়ে আসলে কিছু হয় না। সো মিনিমাম 1 দিন দেওয়া লাগতো। 1 দিন পাইলে তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের সবকিছু বোঝা দেওয়া। নেক্সট সেশন খুব সম্ভবত ইন্টিগ্রেশনের উপর নেওয়া হবে। আমি নিব না, কোনো একজন স্যার নেবে ইন্টিগ্রেশনের উপর, যেহেতু ইন্টিগ্রেশন রানিং চলতেছে। সো ইন্টিগ্রেশনটা দেওয়া হবে। আর ডেফিনেটলি ইন্টিগ্রেশন না হলে আমি যেটা স্যারকে রিকোয়েস্ট করবো, যে স্যারই লেখ না কেন, তোমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, যেটা তোমাদের অনেক ক্লাসে হয়তো পড়ায় নাই, পড়াইছে? আচ্ছা, আজানটা শেষ হোক। এই পড়াইছে, তুমি কোন গ্রুপে পড়ে? ও, এই জন্যই যাও না ক্লাস থেকে, জোর করে বসে আসছে। এই কি কারেন্ট আসলে কলা ভেঙে গেছে আজকে। দেখো, এক্স এর ভ্যালু আমি যদি শূন্য কি নিতে পারবো? শূন্য নিলে কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। এখন এক্স এর ভ্যালু আমি 0.1 নিলাম, রেজাল্ট কি আসবে? 0.01 নিলাম, 100। 0.001 নিলাম। তুমি একটু গ্রাফে দেখো, আমি এক্স এর ভ্যালু, কথাই বেরোচ্ছে না গলা দিয়ে, এতক্ষণ তো কারেন্ট থাকে না আমাদের কলেজে। গুড লজিক, তোমাদের দিয়ে ম্যাথমেটিক্স হবে। আচ্ছা, তুমি একটু খেয়াল করো, তুমি পজিটিভ দিক দিয়ে শূন্যের যত কাছাকাছি আগাবা, পজিটিভ দিক দিয়ে শূন্যের যত কাছাকাছি মান বসাচ্ছ, রেজাল্ট তত কি পাচ্ছ? বেশি পাচ্ছ না? তার মানে পজিটিভ দিক দিয়ে তুমি যদি পয়েন্টের পরে 1,01 দাও, রেজাল্ট পাবে 1 কোটি। সো এরকম যে তুমি পজিটিভ দিক দিয়ে যত শূন্যের কাছাকাছি আগাবা, রেজাল্ট তত বাড়তে 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 প্লাস ইনফিনিটি দিকে চলে যাবে। আবার নেগেটিভ দিক দিয়ে একই ঘটনা দেখো, নেগেটিভ দিক দিয়ে যত শূন্যের কাছাকাছি আগাবা, নেগেটিভ দিক দিয়ে যত শূন্যের কাছাকাছি আগাবা, একই ঘটনা ঘটবে, নেগেটিভ দিক দিয়ে মান বাড়তে বাড়তে নেগেটিভ ইনফিনিটি দিকে যাবে। তো এই কথাটাকে আমরা লিখে হচ্ছে এইভাবে, দেখো, একটু খেয়াল করো, কথা বলো না, কথা বললে শুনতে পারবে না। আমি এক্স এর ভ্যালু শূন্য বসাতে পারছি না, এক্স এর ভ্যালু শূন্যের কাছাকাছি বসালে 1/x এর মান কার কাছাকাছি আসতেছে? প্লাস ইনফিনিটির দিকে। আবার এক্স এর ভ্যালু নেগেটিভ দিক দিয়ে শূন্যের কাছাকাছি বসালে 1/x এর মান কার দিকে আসতেছে? মাইনাস ইনফিনিটি। তার মানে 1/0 এর মান প্লাস ইনফিনিটি হতে পারে, আবার মাইনাস ইনফিনিটি হতে পারে। এখন একটা ভাগের রেজাল্ট কিন্তু কখনোই দুইটা হইতে পারে না, একটা ভাগের রেজাল্ট সবসময় একটা। সো এই যে একটা ভাগের রেজাল্ট আমরা দুইটা পাইছি, এটার ম্যাথমেটিক্স আসলে কোনো সংজ্ঞা নাই, এই জন্য এটাকে আমরা অসংজ্ঞায়িত বলি। ঠিক আছে, অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় সেম জিনিস না। আচ্ছা, দেখি আমি আরেকটা সেশন নেওয়া যায় কিনা। আরেকটা সেশনে তোমাদের ডিফারেন্সিয়েশনের কার্ভ নিয়ে, কার্ভের চেঞ্জ গুলো যেভাবে হয়, সেখান থেকে ম্যাক্সিমা মিনিমা এগুলা কিভাবে হয়, এই জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে মনে হচ্ছে না কারেন্ট আসবে, আজকে শেষ করে দিই। থ্যাংক ইউ সবাই।